কি অবস্থা ছোট্ট বন্ধুরা? আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে জারণ সংখ্যা বা হচ্ছে গিয়ে অক্সিডেশন নাম্বার। এবং এটা খুব সহজ একটা জিনিস। হয়তো তোমাদের ছোট ক্লাসে হচ্ছে যখন তোমরা জারণ সংখ্যা নিয়ে একটু পড়েছিলে, তখন হয়তো জিনিসটা একটু কঠিন লেগেছিল। এবং সেই কঠিন লাগার কারণটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং বা হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন না আমাদের ছোট ক্লাসে খুব বেশি একটা পড়ানো হয় না। এবং ওই কেমিক্যাল বন্ডিংটা খুব বেশি একটা না পড়িয়ে যখন নাকি আমরা জারণ সংখ্যা নামক এই কনসেপ্টটা স্টুডেন্টদের সাথে পরিচিত করাই, তখন কিছু জিনিস স্বাভাবিক লাগে, কিছু জিনিস অস্বাভাবিক লাগে। এবং ওই অস্বাভাবিক জিনিসগুলোকে হচ্ছে তোমরা বলছো ব্যতিক্রম বা এক্সেপশন। কিন্তু বিলিভ মি, সেটা হচ্ছে যখন নাকি তোমরা অনেক কেমিক্যাল বন্ডিং পড়বা এবং বা ভালো করে বুঝবা বা প্রোস অ্যান্ড কনসগুলো জানবা কেমিক্যাল বন্ডিংয়ের, বিশেষ করে হচ্ছে সমযোজী বন্ধনের, তখন হচ্ছে এই জারণ সংখ্যার কিছু উদাহরণ আমি জানি। সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে যে তোমাদের পারঅক্সাইড, সুপার অক্সাইড, তারপর হচ্ছে হাইড্রাইড, বা হচ্ছে গিয়ে অক্সিজেনের যে অক্সিডেশন নাম্বার যে ফ্র্যাকশন আসে, এই জিনিসগুলো যেগুলো হচ্ছে তোমাদের কাছে এক্সেপশন মনে হচ্ছে বা মানে মাথা খারাপ জিনিস, কেন হবে এরকম, তো এই জিনিসগুলো কেমিক্যাল বন্ডিং পড়ার পর স্বাভাবিক লাগে। তো তারপরেও আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব যে যে জিনিসগুলো, যে যে টপিকগুলো হচ্ছে তোমাদের কাছে জারণ সংখ্যাতে হচ্ছে অস্বাভাবিক বা এক্সেপশন বলে মনে হয়েছে, সেগুলোকে হচ্ছে স্বাভাবিক করার বা বোঝানোর যে এখানে আসলে এক্সেপশনের কিছু নাই বা অস্বাভাবিকতার কিছু নাই, জিনিসগুলো স্বাভাবিক। তো আজকের ক্লাসে তোমাদের অনেকগুলো ভুল ভাঙবে। ঠিক আছে, চলো তাইলে শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা কি কি শিখবো? সবার প্রথমে দেখব আয়ন, আয়নের চার্জ, এটা আমরা জানি। তারপর হচ্ছে যৌগমূলকের চার্জ মানে হচ্ছে রেডিক্যাল বা হচ্ছে গ্রুপ। এই যে আমরা যে বলি কার্বনেট আয়ন বা কার্বনেট যৌগমূলক, তারপর হচ্ছে ফসফেট আয়ন, ফসফেট যৌগমূলক। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে সালফেট আয়ন বা সালফেট যৌগমূলক। এই যে এদের চার্জগুলা, এগুলো তো আমরা বুঝি এখন। আচ্ছা, তারপর হচ্ছে জারণ সংখ্যা শিখবে এবং জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি শিখবে, এগুলাও তোমরা জানো, তারপরেও লিখে রেখেছি। মূলত এখানে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে আমার জন্য বা তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা শিখবে, ইলেকট্রন নেগেটিভিটি শিখবে। এবং তারপরেরটা কি? আয়নিক যৌগের অণুতে পরমাণুর জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি শিখবে, যেটা অবশ্য সহজ। এর পরেরটা হচ্ছে দেখো সমযোজী যৌগ, এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড আর এটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড বা আয়নিক মলিকুল আর কি কোভ্যালেন্ট মলিকুল। আচ্ছা, কোভ্যালেন্ট মলিকুল সমযোজী যৌগের অণুতে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি শিখবে। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে এটা যৌগের গাঠনিক সংকেত বা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা থেকে কি করব আমরা? অক্সিডেশন নাম্বার বের করা শিখব। আর এরপর হচ্ছে আমরা শিখব গড় জারণ সংখ্যা মানে হচ্ছে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার, আর হচ্ছে প্রকৃত জারণ সংখ্যা বা হচ্ছে ট্রু অক্সিডেশন নাম্বার। এখানে আজকের ক্লাসে হচ্ছে এই তিনটা জিনিস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট: ইলেকট্রোনেগেটিভিটি, তারপর হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা, আর কি অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার, আর হচ্ছে কি ট্রু অক্সিডেশন নাম্বার। আর দেখো সবার নিচে কিন্তু এই কথাটা বলা আছে, যে কি বলা আছে পড়ো। সেটা হচ্ছে আজকের ক্লাসে তোমাদের আগের অনেক ভুল ধারণা ভাঙবে, এবং যখন ভুল ভাঙে তখন মনে ব্যথা হয়। তো চেষ্টা করব আজকে এই ব্যথাটা কমানোর জন্য। ঠিক আছে, চলো প্রথমেই চলে আসে। এই ডেফিনিশনটা অনেক বড়, তোমাদের বইয়ের ডেফিনিশনের থেকেও অনেক বড়, কিন্তু দেখো এটা বোঝার চেষ্টা করো। এটা বুঝলে না অক্সিডেশন নাম্বারের যে কনসেপ্টটা সেটা বোঝা হয়ে যায়। দেখো, বিভিন্ন মৌলের এক বা একাধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে অণু বা যৌগ মানে মলিকুল বা হচ্ছে কম্পাউন্ড গঠন করার ফলে প্রত্যেকটি পরমাণু, ওই যৌগটা যে যে পরমাণু দিয়ে গঠিত হয়েছে, ওই প্রত্যেকটা পরমাণু যতটি ইলেকট্রনের দান বা গ্রহণ করে, ইলেকট্রন ডোনেশন বা হচ্ছে ইলেকট্রন এক্সেপশন, সেটিকে উপযুক্ত চিহ্ন সহ, এই যে এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, উপযুক্ত চিহ্ন সহ প্রকাশ করাকে ওই যৌগে ওই পরমাণুর জারণ সংখ্যা বলে বা অক্সিডেশন নাম্বার বলে।
আশা করি এটা বুঝেছো, বা এই ডেফিনেশনটা বইয়েই ছিল, কিন্তু আমি বইয়ের ডেফিনেশনকে আরও ভেঙে আরও বিস্তারিত লিখেছি, ঠিক আছে। যেরকম ধরো এটা হচ্ছে একটা যৌগ সালফিউরিক অ্যাসিড, তোমরা জানো H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো আমি এই উদাহরণটা দিয়ে এই ডেফিনেশনটা বুঝাই দিচ্ছি। প্রথম দিকের জিনিসপত্রগুলো আজকের এই স্লাইডে যা দেখাবো সেগুলো হচ্ছে না তোমরা পারো, কিন্তু অনেক সময় না পারাটা ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে কতটা গভীর থেকে পারো, এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। যেরকম হচ্ছে আমি এখন বুঝাই, এই ডেফিনিশনটা আমি এখানে ইমপ্লাই করে দেখাই। তো এই যে যৌগটা বা অণুটা সালফিউরিক অ্যাসিডের একটা যৌগ বা সালফিউরিক অ্যাসিডের একটা অণু, এখানে কি কি পরমাণু আছে? এখানে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, সালফার মৌলের 1টা পরমাণু আছে, আর অক্সিজেন মৌলের 4টা পরমাণু আছে। তাহলে কথাটা তো ঠিকই আছে, বিভিন্ন মৌলের 1 বা একাধিক পরমাণু, ঠিক আছে। আর এরা এখানে যুক্ত হয়েছে সমযোজী বন্ধনের মাধ্যমে, যেগুলো হচ্ছে তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়বে। আচ্ছা, বিভিন্ন মৌলের 1 বা একাধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে অণু বা যৌগ গঠন করার ফলে, এই যে 2টা হাইড্রোজেন মৌলের 2টা পরমাণু, সালফার মৌলের 1টা পরমাণু, অক্সিজেন মৌলের 4টা পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটি সালফিউরিক অ্যাসিডের অণু বা যৌগ তৈরি করেছে, ঠিক আছে। এখন এই যৌগটা তৈরি করার সময় হাইড্রোজেন ইলেকট্রন দান করেছে, সালফার ইলেকট্রন দান করেছে, আর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করেছে। এগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে কিভাবে বলছে, আস্তে আস্তে বুঝতে পারবে। এখন জাস্ট ধরে নাও যে যেটা বলছি সেটা কি। তাহলে এখানে যেটা হচ্ছে, এই যৌগটা গঠনের সময় হাইড্রোজেন পরমাণু, প্রতিটি হাইড্রোজেন পরমাণু 1টি করে ইলেকট্রন দান করেছে, 1টি করে। তাহলে 2টা হাইড্রোজেন পরমাণু 2টা ইলেকট্রন দান করেছে, 2টা ইলেকট্রন দান করেছে। একটা সালফার পরমাণু 6টা ইলেকট্রন দান করেছে, কয়টা? 6টা। আর একটা অক্সিজেন পরমাণু 2টি করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 4টি অক্সিজেন পরমাণু মোট 4 দুগুণী 8, 8টি ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। এই যে ইলেকট্রন দান করার সংখ্যা, এই যে ইলেকট্রন দান করার সংখ্যা, এই যে ইলেকট্রন গ্রহণ করার সংখ্যা, এটাকেই হচ্ছে আমরা বলতেছি জারণ সংখ্যা। তবে এখানে একটা কথা বলেছে, সে কথাটা কি? উপযুক্ত চিহ্ন সহকারে। এই চিহ্নটা কি এটাই বলছি, সেটা হচ্ছে এটা নিয়ে হচ্ছে পরের পেজে লেখা, যেরকম দেখাই বুঝাই, সেটা হচ্ছে এই যে এই কথাটা দেখো, উপযুক্ত চিহ্ন জিনিসটা কি। সেটা হচ্ছে যৌগ বা অণু গঠনের সময়, ওই ডেফিনিশন থেকেই কথাগুলো আসছে। যৌগ বা অণু গঠনের সময় কোনো মৌলের, যেরকম হচ্ছে ওই যে ওখানে দেখো হাইড্রোজেন মৌলের 2টি পরমাণু, ওই যে সালফিউরিক অ্যাসিডে, সালফার মৌলের 1টি পরমাণু, অক্সিজেন মৌলের 4টি পরমাণু। এখন সমস্যা হচ্ছে আমাদেরকে যেভাবে পড়ানো হয়, মানে আমরা অনেক সময় এটাকে দ্রুত বলতে এভাবে বলে ফেলি, হাইড্রোজেনের 2টি পরমাণু, সালফারের 1টি পরমাণু, অক্সিজেনের 4টি পরমাণু। জিনিসটা তো এভাবে বলতে হবে, হাইড্রোজেন তো মৌল, হাইড্রোজেন মৌলের 2টি পরমাণু, সালফার মৌলের 1টি পরমাণু, আর অক্সিজেন মৌলের 4টি পরমাণু। জিনিসটা এমনি বলতে হবে, আমরা মৌল কথাটা বলি না, এলিমেন্ট কথাটা বলি না, আমরা না সরাসরি হচ্ছে পরমাণু কথাটা বলে ফেলি, যদিও এটা ঠিক না। আচ্ছা, তো কি বলেছে? যৌগ বা অণু গঠনের সময় কোনো মৌলের প্রতি পিস পরমাণু, মানে একটা করে পরমাণু, প্রতি পিস পরমাণু, যেরকম খেয়াল করে দেখো আমি এখানে কি বলেছি, আমি কিন্তু এখানে এভাবে বলি নাই, আমি এখানে এভাবে বলেছিলাম একটি হাইড্রোজেন পরমাণু 1টি ইলেকট্রন দান করে, তাহলে 2টি হাইড্রোজেন পরমাণু 2টি ইলেকট্রন দান করে। আমি কিন্তু হিসাব কিন্তু প্রতি একটার জন্য করেছি, একটা হাইড্রোজেন পরমাণুর জন্য করেছি। আবার এখানে আচ্ছা সালফার পরমাণু আছেই একটা, এই জন্য এখানে আমি কি বলেছি, এখানে আমি বলেছি সালফার পরমাণু 6টা ইলেকট্রন কি করে? দান করে। কিভাবে দান করে এগুলো পরে পড়বো, বা এগুলো তোমরা জানো এবং মনে মনে হাসতেছো যে এটা তো সহজ জিনিস, কিন্তু এই জিনিসগুলাই যে গভীরভাবে খেয়াল করবে সে অক্সিডেশন নাম্বারে কোথাও আটকাবে না। আচ্ছা, আর আমি কি এখানে বলেছি অক্সিজেন 8টা ইলেকট্রন গ্রহণ করে? না, আমি এভাবে বলেছি একটা অক্সিজেন পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 4টা অক্সিজেন পরমাণু 4 দুগুণী 8, 8টি ইলেকট্রন গ্রহণ করে। দেখো হিসাব কিন্তু প্রতি পিসের জন্য হচ্ছে, প্রতি পিস মানে একটা পরমাণু কি করছে, একটা পরমাণু মানে কোনো একটা মৌলের একটা পরমাণু কতটি ইলেকট্রন দান করছে বা কতটি ইলেকট্রন গ্রহণ করছে, হিসাব কিন্তু প্রতি পিস পরমাণুর জন্য হচ্ছে বা প্রতিটি পরমাণুর জন্য হচ্ছে। বোঝা যায়?
এই কথাটাকেই হচ্ছে জাস্ট এখানে লেখা হয়েছে, এবং তোমাদের বইয়ে এই পিস কথাটাই বলা নাই। মানে জারণ সংখ্যা কাদের জন্য বের করা হয়, কিভাবে বের করা হয়, সব কিছু লিখে ভরে ফেলছে, কিন্তু জারণ সংখ্যা কতগুলো পরমাণুর জন্য বের করা হয়, কতটি পরমাণুর জন্য বের করা হয়, এটা কোথাও বলা নাই। এবং এই জিনিসগুলো না বইয়ে ক্লিয়ার করে না বলার কারণে অনেক সময় ভুল হবে। এবং ইন্টারমিডিয়েটের যখন নাকি তোমরা দ্বিতীয় বর্ষে উঠবা এবং হচ্ছে পরিমাণগত রসায়ন নামের একটা চ্যাপ্টার পড়বা, সেটা শেষের দিকে দেখবা কতগুলো ক্যালকুলেশন আছে, এবং সেই ক্যালকুলেশনগুলোর অনেকগুলোই হচ্ছে আমরা জারণ সংখ্যা দিয়ে করি। তো তখন গিয়ে সেখানে ভুল হয়, বা ততদিনে আসলে ভুলগুলো ভেঙে যায়। তো তখন ভুল ভাঙার থেকে এখন ভুল ভাঙি। আচ্ছা, তো কি বলেছে, যৌগ বা অণু গঠনের সময়, কম্পাউন্ড বা মলিকুল ফর্ম করার সময় কোনো এলিমেন্টের, কোনো মৌলের প্রতি পিস পরমাণু এক্স সংখ্যক, মানে আমরা এই এক্সটা হতে পারে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, যে কোনোটা হতে পারে, কিন্তু আমরা কোনো ভ্যালু না নিয়ে জাস্ট একটা আননোন জিনিস নিলাম, এক্স সংখ্যক ইলেকট্রন দান করলে ওই যৌগে বা অণুতে ওই মৌলের পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে প্লাস এক্স। এই যে বললাম না উপযুক্ত চিহ্ন, সেটা হচ্ছে ইলেকট্রন দান করলে জারণ সংখ্যার চিহ্ন হয় পজিটিভ প্লাস, আর যতটি ইলেকট্রন দান করেছে সেই সংখ্যাটা, বুঝেছো প্লাস এক্স। এবার উল্টো কথাটা লেখা, সেটা কি সেম কথা, যৌগ বা অণু গঠনের সময় কোনো মৌলের প্রতি পিস পরমাণু এক্স সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলে, এখানে ছিল দান করা, এখানে ছিল গ্রহণ করলে ওই যৌগে বা অণুতে ওই মৌলের পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে মাইনাস এক্স। ইলেকট্রন দান করলে জারণ সংখ্যা চিহ্ন নেগেটিভ হয়, আর যতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে সেই সংখ্যাটা, বুঝেছো? আচ্ছা, তো এখানে আমি জানি এই জিনিসগুলো তোমরা অনেক সময় খেয়াল করো না, এবং স্টিল নাও অফলাইনেও যখন নাকি জারণ সংখ্যা পড়াই, যখন জিজ্ঞেস করি কোনো কিছু জারণ সংখ্যা কি, মানে ওদের মুখ থেকে না ওই 2, 3 ওগুলো আসে, মানে চিহ্নটা আসে না। জারণ সংখ্যার জন্য না এই চিহ্নটা খুব ইম্পর্টেন্ট। এই যে ইলেকট্রন দান করলে চিহ্নটা হচ্ছে প্লাস, ইলেকট্রন গ্রহণ করলে চিহ্নটা হচ্ছে মাইনাস, এবং এটা বলতেই হবে, এটা না বললে কিন্তু অঙ্ক কেটে দিবে, কারণ চিহ্নটাই ইম্পর্টেন্ট, চিহ্নটাই ইন্ডিকেশন করতেছে ইলেকট্রন দান হচ্ছে নাকি ইলেকট্রন গ্রহণ হচ্ছে। মানে অনেকে না এই চিহ্নর কনসেপ্টটা বুঝে না যে চিহ্ন কেন ইম্পর্টেন্ট। মানে এখনও দেখবা অনেকের, তোমরা জানো, আমি জানি যে তোমরা জারণ সংখ্যা নিয়ে অনেক কিছুই জানো, এবং জারণ সংখ্যা যখন কোনো একটা যৌগে কোনো একটা মৌলের জারণ সংখ্যা আমরা বের করতে দেই, অধিকাংশ স্টুডেন্ট অঙ্কটা করে দেয়, কিন্তু ওই লাস্ট লাইনে হচ্ছে যদি চিহ্ন নেগেটিভ আসে তাহলে তো নেগেটিভটা লেখে, কিন্তু যখন জারণ সংখ্যার চিহ্নটা পজিটিভ আসে অনেকে হচ্ছে ওই প্লাস সাইনটা দিতে ভুলে যায়, এবং মনে করে এটা দিলেও বা কি না দিলেও বা কি, না দিতে হবে, চিহ্নটার মাহাত্ম্য আছে, সিগনিফিক্যান্স আছে, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর কথাটা পড়ো, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, যৌগ বা অণু গঠনের সময় কোনো মৌলের প্রতি পিস পরমাণু, আমি জানি হয়তো তোমাদের এখানে পিস দেখে হয়তো খুবই অড লাগছে, মানে পিসটা উচ্চারণ করতে ভালো লাগে, বা বাংলাতে হচ্ছে টি, প্রতিটি পরমাণু, টি, পিসকে বাংলাতে তো আমরা তো টি বলি। আচ্ছা, প্রতি পিস পরমাণু কোনো ইলেকট্রন দান বা গ্রহণ না করলে, মানে ইলেকট্রন দানও করেনি, ইলেকট্রন গ্রহণও করেনি, ঠিক আছে, ইলেকট্রন দানও করেনি বা ইলেকট্রন গ্রহণও করেনি, তখন ওই যৌগে বা অণুতে ওই মৌলের পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে 0, আর শূন্যের সামনে কোনো চিহ্ন দিতে হয় না, মানে এখানে সামনে প্লাস বা মাইনাস কোনো চিহ্ন দিতে হবে না। প্রথম কারণ এখানে তো কোনো দানও হয়নি, গ্রহণও হয়নি, এই জন্য হচ্ছে কোনো চিহ্ন হবে না। আচ্ছা, এবার এই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি জানি তোমাদের কাছে যে যে জিনিসগুলো খুবই সস্তা বা খুবই সিলি বা খুবই বাচ্চা মার্কা জিনিস, আমার জন্য সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে আমার না বা আমাদের মতো টিচারদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে দেখো, জারণ সংখ্যা লেখার স্থান, মানে কোথায় লিখবো, সেটা হচ্ছে যৌগ বা অণুর সংকেতের মধ্যে মৌলের বা পরমাণুর প্রতীকের ঠিক উপরে। আমি এটা করে দেখাচ্ছি, যেরকম হচ্ছে ওইটাই আমি এখানে করেছিলাম, খেয়াল করো, প্রতিটি হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন মৌলের প্রতিটি পরমাণু একটি করে ইলেকট্রন দান করছিল, তো একটি ইলেকট্রন দান করছে, এই জন্য জারণ সংখ্যা কি +1। খেয়াল করে দেখো আমি লিখেছি কোথায়, এই হাইড্রোজেন মৌলর যে প্রতীকটা বা এই যৌগের মধ্যে হাইড্রোজেন পরমাণু
বা হাইড্রোজেন মৌলের পরমাণুটি ইলেকট্রন দান করছে, আমি ওর প্রতীকের উপরেই ওর জারণ সংখ্যাটা লিখেছি। এটাই বলা হয়েছে যে প্রতীকের ঠিক উপরে, প্রতীকের ঠিক উপরে। আবার যেরকম ধরো এখানে একটা সালফার পরমাণুই আছে, দুঃখ, আচ্ছা এই একটা সালফার পরমাণু 6টা ইলেকট্রন দান করছে, তাহলে ওর জারণ সংখ্যাটা হবে +6, আর লেখার জায়গাটা হচ্ছে কি এই সালফারের যে প্রতীক এর ঠিক উপরে। আর হচ্ছে এই যে অক্সিজেন, অক্সিজেন পরমাণু 2টি করে ইলেকট্রন গ্রহণ করছে, প্রতিটি অক্সিজেন পরমাণু 2টি করে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হবে হচ্ছে -2। লেখার নিয়ম হচ্ছে ওর যে সিম্বল বা প্রতীক, ইংরেজিতে হচ্ছে সিম্বল, এই সিম্বলের ঠিক উপরে। হ্যাঁ এটাই 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 হচ্ছে মানে নিয়ম, যার যার জারণ সংখ্যা তার তার প্রতীকের ঠিক উপরে। এটা ভুল করা যাবে না, এটা ভুল করা যাবে না, এটাই নিয়ম, এই নিয়মের বাইরে যাওয়াই যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে জারণ সংখ্যা লেখার স্থান মানে পজিশন, কোথায় লিখবা সেটা কোথায়, সেটা হচ্ছে প্রতীকের ঠিক উপরে। ঠিক আছে, এই যে প্রতীকের ঠিক উপরে মানে যার জারণ সংখ্যা তার সিম্বলের ঠিক উপরে। তোমরা মনে মনে বলবা এটা কি আমরা জানি না? হ্যাঁ তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, যারা জানো না তাদের জন্য এটা জেনে উপকার হলো আর কি। আচ্ছা এর পরেরটা কি, সেটা হচ্ছে এইটা, জারণ সংখ্যা লেখার পদ্ধতি হচ্ছে আগে চিহ্ন পরে সংখ্যা মান, আগে চিহ্ন পরে সংখ্যা মান, মানে আগে চিহ্ন বলতে হচ্ছে ইলেকট্রন দান করলে চিহ্নটা হবে পজিটিভ, ইলেকট্রন গ্রহণ করলে চিহ্নটা হবে নেগেটিভ, আর সংখ্যা মান বলতে বোঝাচ্ছে কতটি ইলেকট্রন দান করছে বা গ্রহণ করছে। খেয়াল করে দেখো, তাই তো করেছি, ওই যে দেখো, ওই যে দেখো, সেটা হচ্ছে কি এই কালিটা নেই, এই যে দেখো, খেয়াল করে দেখো, এই যে আগের চিহ্ন, আগের চিহ্ন, আগের চিহ্ন, পরে হচ্ছে সংখ্যা মান, এই সংখ্যা মানটা বোঝাচ্ছে কতগুলো ইলেকট্রন দান করেছে, কতগুলো ইলেকট্রন দান করেছে, কতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে। মানে বোঝা যায় কথাটা, আগের চিহ্ন, আগে হচ্ছে সাইন, আর পরে হচ্ছে গিয়ে ভ্যালিউ, পরে হচ্ছে গিয়ে ভ্যালিউ। ঠিক আছে, মানে এই কথাগুলো ভালো করে বুঝতে হয়। এবার হচ্ছে আমার কাছে হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, 3টে স্টার দেওয়া, সেটা হচ্ছে জারণ সংখ্যা প্রতি পিস পরমাণুর জন্য নির্ণয় করা হয়, বা পিস বলতে যদি তোমাদের ইচ্ছা না হয় প্রতিটি পরমাণুর জন্য নির্ণয় করা হয়, যে কথাটা বইয়ে কোথাও বলা নেই, কিন্তু এই কথাবার্তাগুলোই যখন এমসিকিউতে আসবে না তখন কিন্তু ধরা খেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই ছিল ব্যাপার। এখন পিছনের পেজে যদি আসি, তোমাদের মনে হয় ওই ছোট বক্সটা হচ্ছে গিয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে দেখো কি বলা, তোমাদের জন্য একটা প্রশ্ন, বিজারণ সংখ্যা মানে হচ্ছে রিডাকশন নাম্বার নামক কোনো টার্ম এক্সিস্ট করে না কেন, মানে জারণ সংখ্যাই কেন, জারণ সংখ্যাই কেন। এখন তোমরা এটা চিন্তা করো, একটু চিন্তা করো, ব্যাপারটা হচ্ছে কিভাবে বলি, সেটা হচ্ছে জারণ আর বিজারণের কনসেপ্ট তো তোমাদের ক্লিয়ার তাই না, তাও আমি অল্প একটু বলি। সেটা হচ্ছে জারণে কি হয় বলো তো, জারণ, জারণ বা অক্সিডেশন, জারণে কি হয়, জারণে হচ্ছে কি হয়, সেটা হচ্ছে ইলেকট্রন দান ঘটে। আচ্ছা কে ইলেকট্রন দান করে, কিভাবে করে, ওগুলো না বলি, জাস্ট অল্প কথাই বলি। জারণে কি হয়, জারণ প্রক্রিয়াতে ইলেকট্রনের দান ঘটে, জারণ প্রক্রিয়াতে কি হয়, ইলেকট্রনের দান ঘটে। আর বিজারণ বা হচ্ছে রিডাকশন, উচ্চারণটা রস্যিকার, রিডাকশন না, উচ্চারণটা হচ্ছে রস্যিকার, রিডাকশন। ঠিক আছে, রিডাকশন নয়। আচ্ছা আর বিজারণে কি হয়, বিজারণে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ ঘটে, বিজারণে কি হয়, ইলেকট্রনের গ্রহণ ঘটে। এখন খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, যখন ইলেকট্রনের দান ঘটে, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, মানে আমি আসলে ভয় পাচ্ছি এটা বুঝাইতে আমি খুব ভয় পাই। খেয়াল করে দেখো, যখন ইলেকট্রনের দান ঘটে, এই যে ইলেকট্রনের দান, তো ইলেকট্রনের দান ঘটা মানে কি, তার মানে এখানে ডেফিনেটলি কি ঘটেছে, ডেফিনেটলি এখানে জারণ ঘটেছে বা হচ্ছে অক্সিডেশন ঘটেছে। খেয়াল করে দেখো, ইলেকট্রনের দান মানেই তো জারণ, এবং দেখো যখন ইলেকট্রনের দান হচ্ছে তখন দেখো জারণ সংখ্যাটা পজিটিভ, হ্যাঁ মানে যতগুলি ইলেকট্রন দান করেছে সেই নাম সংখ্যাটা আর দান করার কারণে চিহ্নটা হচ্ছে পজিটিভ। খেয়াল করে দেখো, আর এবার এখানে দেখো যখন ইলেকট্রনের গ্রহণ ঘটছে, এই যে ইলেকট্রন গ্রহণ, তো তোমরা বলবা ভাইয়া ইলেকট্রনের গ্রহণ তো আসলে একটা বিজারণ প্রক্রিয়া বা একটা বিজারণ ঘটনা, রিডাকশন প্রসেস। তো খেয়াল করে দেখো, বিজারণ
তাইলে আমরা কি মানে এটা আমাকে একবার অফলাইনে একটা স্টুডেন্ট বলেছে, ভাইয়া ইলেকট্রন দান করলে জারণ সংখ্যা বলি, আর ইলেকট্রন গ্রহণ বললে বিজারণ সংখ্যা বলি। আমি বলি হ্যাঁ বলা যাবে, তবে এটা কি খেয়াল করা যাচ্ছে? মানে দেখো আসলে এই সমস্ত প্রশ্ন আসলে অলিম্পিয়াড ধাঁচের জায়গাতেই আসে, বা এগুলা কিউরিসিটি যাদের অনেক বেশি কেমিস্ট্রি নিয়ে তারাই একমাত্র এই সমস্ত প্রশ্ন করে। আর খুব বেশি একটা এরকম প্রশ্ন আমাদের কাছে কখনো আসে না ক্লাসে। তো ব্যাপারটা হচ্ছে তখন আমি ওকে বুঝালাম যে যখন জারণ হয়েছিল তখন হচ্ছে জারণ সংখ্যা পজিটিভ। তাইলে যদি আমি বলি এখানে ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে একটা বিজারণ ঘটনা, আর যদি এটাকে বিজারণ সংখ্যা বলতে চাও মানে তখন তো আর জারণ সংখ্যা বলতে পারবো না, তখন তাইলে এটাকে বিজারণ সংখ্যা বলতে হবে, বিজারণ। আর তখন বিজারণ সংখ্যা কিন্তু প্লাস হয়ে যাবে, মানে জারণ ঘটনার জন্য জারণ সংখ্যা পজিটিভ। তো লজিকটা খাটাও, তাহলে বিজারণ ঘটনার জন্য যদি আমি বলি যে আমি এটাকে জারণ সংখ্যা বলবো না, বিজারণ সংখ্যা বলবো, তাহলে এটা প্লাস হবে। ব্যাপারটা তো এটাই। এখন সায়েন্টিস্টরা যেটা চিন্তা করলো যে আমরা একটা ঘটনা এক্সপ্লেইন করার জন্য ইলেকট্রন দান আর ইলেকট্রন গ্রহণ এই দুইটা ঘটনা এক্সপ্লেইন করার জন্য কেন দুইটা নাম্বার বলবো, কেন দুইটা নাম্বার বলবো, এর থেকে আমরা দুটাকেই জারণ সংখ্যা বলি। জারণ ঘটনার জন্য জারণ সংখ্যা পজিটিভ, আর বিজারণ যখন ঘটছে মানে ইলেকট্রন গ্রহণ যখন ঘটছে আমরা এটাকে জারণই বলবো বা জারণ সংখ্যাই বলবো, কিন্তু প্লাসের জায়গায় চিহ্নটা ব্যবহার করব হচ্ছে মাইনাস। প্লাসের জায়গায় চিহ্নটা ব্যবহার করব কি মাইনাস। মানে বোঝা যায় ব্যাপারটা? মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা, আমি যদি এই পাশে লিখি মানে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে বিজারণ ঘটনা এটাকে হচ্ছে আমরা তুলনা করতেছি, এটা জারণের বিপরীত, এটা হচ্ছে জারণের কি বিপরীত, বা ম্যাথমেটিক্যালি বুঝায় আর কি মাইনাস জারণ। মানে বিজারণ যদি ইলেকট্রনের দান হয় তাহলে জারণ যদি ইলেকট্রনের দান হয় তাহলে বিজারণ হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। তো ইলেকট্রনের গ্রহণ তাহলে আমরা বলতে পারি বিজারণ হচ্ছে জারণের অপোজিট। এগুলো তোমরা পড়বা, জারণ ঘটনা বিজারণের বিপরীত, বিজারণ ঘটনা জারণের বিপরীত, এগুলো তোমরা পড়বা। তো ওই টার্মটাই বলতে চাচ্ছি যে বিজারণ হচ্ছে মাইনাস অফ জারণ। তাহলে এই কনসেপ্টে এই মাইনাস এই যে বিপরীত বিপরীত এই কনসেপ্টটাই তোমরা এখানে খাটাও, তাইলেই তো বুঝতে পারবা যে আমি বিজারণ সংখ্যা না বলে এটাকে যদি আমি জারণ সংখ্যাই বলি তখন আমার প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে। তো দ্যাটস দ্য লজিক এই যে জারণ সংখ্যাই পজিটিভ, জারণ সংখ্যা পজিটিভ, আর ইলেকট্রন দানের জন্য আর ইলেকট্রন গ্রহণের জন্য হচ্ছে জারণ সংখ্যাটা হচ্ছে নেগেটিভ। মানে এই জিনিসগুলা আরও চিন্তা করবা। হয়তো তোমরা এখানে আমার এই কথাগুলো হয়তো কেউ হবে যে বুঝো নাই, তো চিন্তা করো ম্যাথমেটিক্যালি চিন্তা করো একটু, তাহলে হচ্ছে বুঝে যাবা একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করলে। আচ্ছা এবার আসো আমি তোমাদেরকে আরও একটু ভাবাবো, সেটা হচ্ছে যৌগ বা অণু গঠনের সময় দুইটা ঘটনা ঘটে। যদি আয়নিক যৌগ হয় তাহলে কি ঘটবে? তাহলে হচ্ছে পেন সিলেক্ট করতে ভুলে গিয়েছি। তো যখন যৌগ বা অণু গঠনের সময় কি হয়? ইলেকট্রনের দান বা গ্রহণ ঘটে। সেটা কখন? সেটা হচ্ছে আয়নিক যৌগে বা অণুতে। মানে আয়নিক যৌগে বা অণুতে লিটারালি কি হয়? ইলেকট্রনের দান আর গ্রহণ ঘটে। তো যে ইলেকট্রন দান করছে তার জন্য জারণ সংখ্যা ধনাত্মক, আর যে পরমাণুটা ইলেকট্রন গ্রহণ করছে তার জন্য হচ্ছে জারণ সংখ্যাটা নেগেটিভ। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, মানে আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ বা হচ্ছে আয়নিক অণুতে তো কোনো লুকোচুরি নাই। হ্যাঁ, এবং তোমরা জানো যে ধাতব পরমাণু ইলেকট্রন দান করে আর অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। মেটালিক অ্যাটম ইলেকট্রন ডোনেট করে আর নন মেটালিক অ্যাটম ইলেকট্রন হচ্ছে অ্যাকসেপ্ট করে, এগুলো জানা জিনিস। কিন্তু যখন নাকি আমরা সমযোজী যৌগ বা সমযোজী অণু মানে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, মানে কোভ্যালেন্ট বন্ডের থ্রুতে যে কোভ্যালেন্ট মলিকুল বা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্ম হয়, এখানে তো ইলেকট্রনের দান গ্রহণ ঘটে না, এখানে হয় ইলেকট্রনের শেয়ারিং। একটা অ্যাটম একটা ইলেকট্রন শেয়ার করে, আরেকটা অ্যাটম আরেকটা ইলেকট্রন শেয়ার করে, এটা মিলেই তো আমাদের সেই কোভ্যালেন্ট বন্ডটা হয়, সমযোজী বন্ধনটা হয়। আর ওই সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যে মলিকুলটা ফর্ম হয় তাকে আমরা বলছি কোভ্যালেন্ট মলিকুল। তো কোভ্যালেন্ট মলিকুলে তো ইলেকট্রনের কি হচ্ছে? ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে। এখানে তো ইলেকট্রনের কোনো ডোনেশন, ইলেকট্রনের কোনো এক্সেপশন হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। তো তাহলে যেসব মলিকুল কোভ্যালেন্ট বা যেসব কম্পাউন্ড কোভ্যালেন্ট, সেখানে তো কোনো ইলেকট্রনের ডোনেশন বা এক্সেপশন নাই, ইলেকট্রনের দান গ্রহণ নাই, তাহলে সেখানে জারণ সংখ্যার কনসেপ্ট আমরা কিভাবে অ্যাপ্লাই করব?
এটা হচ্ছে একটা চিন্তার জিনিস, সেটাই আমি লিখেছি। দেখো, কেবলমাত্র আয়নিক যৌগে বা অণুতে কোনো পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করা সম্ভব, অক্সিডেশন নাম্বার বের করা সম্ভব, কারণ এখানে তো আসলেই কেউ ইলেকট্রন দান করেছে আর কেউ ইলেকট্রন গ্রহণ করেছে। একদম দিবালোকের মতো সত্যি, বা মানে কীরকম বলবো, দিনের আলোর মতো পরিষ্কার, এখানে তো কোনো লুকোচুরি নেই। কিন্তু সমযোজী যৌগে বা অণুতেও আমরা কোনো পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করি। হ্যাঁ, আমরা নির্ণয় করি। কোভ্যালেন্ট মলিকুল বা কোভ্যালেন্ট কম্পাউন্ডেও আমরা অক্সিডেশন নাম্বার বের করি বিভিন্ন অ্যাটমের। চিন্তা করো কিভাবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। কিভাবে? এটাই বোঝার জন্য হচ্ছে তোমাদেরকে তড়িৎ ঋণাত্মকতা বোঝা লাগবে বা ইলেকট্রোনেগেটিভিটি বোঝা লাগবে। ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্ট ছাড়া কোভ্যালেন্ট মলিকুলে বা কোভ্যালেন্ট কম্পাউন্ডে আমরা জারণ সংখ্যার কনসেপ্টই অ্যাপ্লাই করতে পারবো না উইদাউট ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এই কিভাবে, এটার উত্তরটা হচ্ছে আমাদের কি, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি বা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, যেটা নিয়ে আমরা আলোচনা করব। এই স্লাইডগুলোতে সব কিছু নিয়ে আলোচনা আছে। হ্যাঁ, তবে যখন যেটা সময় হবে আমরা তখন সেই জিনিসটা আলোচনা করব, যেটার পরে যেটা আসবে। ঠিক আছে, এবার এই যে ওই দুটা কথাই বলা হয়েছে, এটা একটা আয়নিক যৌগ বা এটা একটা আয়নিক মলিকুল, মানে কি বলবো, বাংলাতে তো আর বলার দরকার নেই। আর এটা হচ্ছে একটা সমযোজী যৌগ বা সমযোজী অণু, কোভ্যালেন্ট মলিকুল আর কোভ্যালেন্ট কম্পাউন্ড, একই কথা। তো এখানে দিবালোকের মতো পরিষ্কার যে হ্যাঁ, সোডিয়াম একটা ইলেকট্রন দান করে। আমি লিখে দেখাচ্ছি না, এগুলো তোমরা জানো। তার মানে আমার উই ডোন্ট নিড এনি কাইন্ড অফ ক্যালকুলেশন টু সে যে এখানে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, একদম ওর সিম্বলের উপর লিখলাম। আর ওই দান করে ইলেকট্রনটাই ক্লোরিন পরমাণু গ্রহণ করছে, তার মানে হচ্ছে ওর অক্সিডেশন নাম্বার -1, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে কি হচ্ছে, এটা তো একটা কোভ্যালেন্ট মলিকুল এবং এখানে তো অ্যাকচুয়ালি ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে, এখানে তো আসলে ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে। আর আমি যদি ধরে নিই যে তোমরা কেমিক্যাল বন্ডিং একটু পারো, বিশেষ করে হচ্ছে গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে এটার গাঠনিক সংকেতটা আমি এখানে ঠিক মাঝখানে লিখে দেখাই। সেটা হচ্ছে এই যে সালফার, ডাবল বন্ড দিয়ে হচ্ছে এদিকে একটা অক্সিজেন, ডাবল বন্ড দিয়ে এদিকে একটা অক্সিজেন। অনেকে এটাকে হচ্ছে সন্নিবেশ বন্ধন বলবে, কোঅর্ডিনেট বন্ড বলবে। আমি এখন ওই কনসেপ্টের দিকে যাচ্ছি না, আমি এটাকেও সিম্পলি কোভ্যালেন্ট বন্ডই লিখছি। আর কি, এদিকে হচ্ছে বন্ড অক্সিজেন, এদিকে হচ্ছে বন্ড হাইড্রোজেন, এদিকে হচ্ছে বন্ড অক্সিজেন, এদিকে হচ্ছে বন্ড হাইড্রোজেন। এটাকেই হচ্ছে আমরা বলি গাঠনিক সংকেত, মানে ওর গঠনটা কীরকম, একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু কিভাবে আছে, কোন ওরিয়েন্টেশনে আছে, কতগুলো বন্ধন দিয়ে আছে, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন কি, আর হচ্ছে গিয়ে ও দেখতে কেমন, মানে ওর গঠনটা কেমন। তো এটাকেই হচ্ছে আমরা বলছি গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা। গঠনের ইংরেজি নাম তো স্ট্রাকচার। আচ্ছা, এখন আমি সামনে তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করব, তারপরেও না অল্প একটু বলে দিচ্ছি যে সালফার আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তড়িৎ ঋণাত্মকতা নিয়ে অনেক আলোচনা হবে। এখন আমি জাস্ট জিনিসটা বুঝাতে চাচ্ছি যে যেটা তোমরা না ধুমধাম করে ফেলো, আমি ওই ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা এখানে দেখাবো, এবং ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা আমার কাছে খুবই হাস্যকর লাগে, কারণ দেয়ার ইজ নাথিং। ওই ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ মানে এখানে সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে তোমাদেরকে বের করতে বলা হয়, এবং তোমরা হচ্ছে এটার অক্সিডেশন নাম্বার আননোন মানে এক্স ধরে ম্যাথমেটিক্যালি করে ফেলো। বাট ওখানে এক্সাইটিং কিছু নাই, কিচ্ছু নাই, মানে ওইটা এক্সাইট করে না আমাদেরকে। ওখানে ওখানে কোনো ট্রুথ নাই, ওখানে কোনো সত্যি নাই। আচ্ছা, তো ওই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি। জাস্ট জেনে রাখো, সালফার আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এর মানে হচ্ছে গিয়ে এই যে এখানে যে ওদের মধ্যে যে বন্ধন জোটটা আছে, ওদের মধ্যে যে বন্ধন জোটটা আছে ডটার ক্রস, যেটাকে আমরা লুইস মডেল বলি, এইটাকে হচ্ছে, আচ্ছা আমি এক কাজ করি, আমি এখানে প্রত্যেকটা বন্ধনের মধ্যে হচ্ছে আগে ইলেকট্রনগুলো দিয়ে দিই। এখানে যে সমযোজী বন্ধনগুলো আছে, কোভ্যালেন্ট বন্ডটা আছে, আমি ওদের মধ্যে হচ্ছে ডট আর ক্রস ইলেকট্রনগুলো দিয়ে দিই। মানে এটা বোঝো, স্বাভাবিক জিনিস, হাইড্রোজেনের শেয়ার করা ইলেকট্রনটা যদি ডট হয়, অক্সিজেনের শেয়ার করা ইলেকট্রনটা ক্রস। দেখো এখানে যদি ধরে নাও যে অক্সিজেনের শেয়ার করা ইলেকট্রনটা ডট, তাহলে সালফারের শেয়ার করা ইলেকট্রনটা হচ্ছে কি ক্রস। এভাবেই চিন্তা করো, চিন্তা করো, এটাই তো ছিল তোমাদের লুইস মডেল, এটাই তো ছিল তোমাদের কি লুইস মডেল, বা হচ্ছে গিয়ে কি
সেটা হচ্ছে লুইস পদ্ধতিও বলে বা ডট ক্রস স্ট্রাকচারও বলে বা ডট ক্রস মেথডও বলে, যে শেয়ার করা ইলেকট্রনগুলোকে ডট আর ক্রস দিয়ে বোঝানো, জাস্ট দেখানো, আর কিচ্ছু না। তো এখানে যেটা হবে একটু দাঁড়াও, এটা মুছে দেই। হ্যাঁ, এখানে যেটা হবে জাস্ট জেনে রাখো, সালফার আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, মানে হচ্ছে এই বন্ড পেয়ার ইলেকট্রনটাকে অক্সিজেন নিজের দিকে পুল করে টেনে নিয়ে রাখে। এই বন্ধন জোড় ইলেকট্রনকে বন্ড পেয়ারকে অক্সিজেন নিজের দিকে পুল করে, এই বন্ধন জোড়কে অক্সিজেন নিজের দিকে পুল করে, এই বন্ধন জোড়কে অক্সিজেন নিজের দিকে পুল করে। তো আমরা একবারে দেখাচ্ছি এইভাবে, এই বন্ধন জোড়টাকে অক্সিজেন নিজের দিকে পুল করে, টেনে নিয়ে রাখে যে একটু আমার দিকে দিই, এদিকে, ঠিক আছে। আর এই বন্ধন জোড়কে অক্সিজেন নিজের দিকে টেনে নিয়ে রাখে। তো আমরা এইভাবে দেখাচ্ছি। ওকে, সেম থিং ইজ হ্যাপেনিং হিয়ার। অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি। তো এই বন্ধন জোড়কে হচ্ছে অক্সিজেন টান দিবে, এই বন্ধন জোড়কে হচ্ছে অক্সিজেন টান দিবে। তো এটা যদি এখন বুঝো তাহলে হচ্ছে গিয়ে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, এই কালারটা অনেক সুন্দর, এটাই নেই। সেটা হচ্ছে কি, এবার খেয়াল করো, এখানেই হচ্ছে এবার মজাটা হবে। আমি ধরে নিচ্ছি এই ডট ইলেকট্রনটা অক্সিজেনেরই, এই ডট ইলেকট্রনটা কি অক্সিজেনেরই, এই ডট ইলেকট্রনটা অক্সিজেনেরই, এই ডট ইলেকট্রনটা অক্সিজেনের, এই ডট ইলেকট্রনটা অক্সিজেনের, এই ডট ইলেকট্রনটা অক্সিজেনের, এই ডট ইলেকট্রনটা অক্সিজেনের। তো এটা তো অক্সিজেনের, তো অক্সিজেনের তো কোনো দরকার নেই, ঘটনা কি এগুলো চলে গেল কেন? ওকে, এই ডট ইলেকট্রনগুলো তো অক্সিজেনেরই, তো ওর ইলেকট্রন আবার টান দিয়ে নিজের দিকে রাখছে, কোনো সমস্যা নেই। তো আমি আমার শেয়ার করা ইলেকট্রনটা আবার আমার দিকে টেনে নিয়ে নিচ্ছি বা টেনে নিয়ে ফেলছি, ঠিক আছে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু দেখো, আমি অক্সিজেন যখন বন্ড পেয়ারটাকে নিজের দিকে টানছে, ও কিন্তু অ্যাকচুয়ালি সালফারের যে শেয়ার করা ইলেকট্রনটা একে কিন্তু নিজের দিকে টানছে। এই যে ক্রস ইলেকট্রনটা, এই যে সালফারের ইলেকট্রনটাকে কিন্তু ও কী করছে, নিজের দিকে টানছে। নিজের ইলেকট্রনকে তো ও টানছেই, সেটা সমস্যা নেই। আমি আমার শেয়ার করা জিনিসটা আবার আমার কাছে নিয়ে আসছি বা আমার দিকে নিয়ে আসছি, আমার দিকে টানছি, সমস্যা নেই। কিন্তু আমি তো অন্য একটা পরমাণুর শেয়ার করা ইলেকট্রনটাকেও নিজের দিকে টানছি। তো টানতে গিয়ে যদি আমি একদম টেনে নিজের দিকে নিয়েই ফেলি, তার মানে খেয়াল করতে আমি বলতে যাচ্ছি হচ্ছে এইখানে সালফারের একটা ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টান দিয়েছে, মানে ওটা তো টান দিয়েছে, ওটা সমস্যা নেই, সালফারেরটা টান দিয়েছে। এই যে সালফারের এই ক্রস ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টান দিয়েছে, সালফারের এই ক্রস ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টান দিয়েছে, সালফারের এই ক্রস ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টান দিয়েছে, সালফারের এই ক্রস ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টান দিয়েছে, সালফারের এই ক্রস ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টান দিয়েছে। এবার চিন্তা করো, তো সালফার অ্যাকচুয়ালি ওর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ইলেকট্রন ওর থেকে কেউ একজন টান দিয়ে নিয়ে যাচ্ছে, এবং যখন একদম টেনে নিয়েই যাবে তাহলে বলো সালফার কয়টা ইলেকট্রন হারাইলো, গুনে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো হারানো মানে কি? তো ও বলবে না না না, অক্সিজেন আমার থেকে ইলেকট্রন টান দিয়ে নিয়ে যায়নি, বরং আমি অক্সিজেনকে ইলেকট্রনগুলো দিয়ে দিয়েছি, দান করে দিয়েছি। এটাই কিন্তু রিয়েল লাইফে হয়, সেটা হচ্ছে একটু অন্যরকম ব্যাপারটা। সেটা হচ্ছে ধরো তোমার কোনো একটা বন্ধু তোমাকে হচ্ছে ঠকাইছে। কেন ঠকাইছে? ধরো তোমার থেকে অন্যায়ভাবে কিছু একটা নিয়ে নিয়েছে। তো এখন সেটা যখন জানাজানি হয়ে যায় তখন তুমি তো লজ্জায় পড়ে যাবা যে তোমার একটা বন্ধু তোমাকে বোকা পেয়ে হচ্ছে ঠকাইছে, তোমার সাথে চিট করছে। এখন তুমি কি বলবা যে হ্যাঁ তুমি চিটেড হইছো বা তুমি ঠকছো? তো তুমি কি বলবা, না না না, আমি তো বন্ধুকে এটা ইচ্ছা করেই করতে দিছি, যে ও আসলে ওরকম, ও পচা, ও জঘন্য, ও মানুষকে ঠকায়, আমি ওকে ঠকাইতে দিছি, যে ও চিট করুক, বা আমি ঠকি নাই, এরকম আর কি ব্যাপারটা। বা ধরো তোমার কাছ থেকে তোমার কোনো একটা ফ্রেন্ড কোনো একটা কিছু কেড়ে হচ্ছে নিয়ে নিছে, ওর গায়ের জোর ধরো বেশি। তো এখন অন্যরা বলবে ছি ছি ছি, তোর থেকে হচ্ছে ও এরকম জোর করে কেড়ে এটা নিয়ে নিল আর তুই দিয়েও দিলি। তো এটা তো লজ্জাজনক একটা পরিস্থিতি। তো তোমরা কি, তখন তুমি কি বলবা? তুমি বলবা যে না না না, ও আসলে ব্যাপারটাকে আমার থেকে কেড়ে নেয় নাই বা টেনেও নেয় নাই, আমি দিয়ে দিছি। ব্যাপারটা তো এটাই, বিভিন্ন জিনিসকে তো আমরা এভাবেই ঢাকি, এভাবেই ঘটনা হয় একটা,
আর হচ্ছে আমরা বুঝাই বা বলি বা এক্সপ্লেইন করি আরেকটা। তাহলে সালফার কয়টা ইলেকট্রন হচ্ছে গিয়ে হারালো বা কয়টা ইলেকট্রন দান করলো, সেটা হচ্ছে 6টা বা হচ্ছে +6 দান করেছে বলে +6। আর বলো এই অক্সিজেন কয়টা ইলেকট্রন টান দিল? 2টা। টান দিল মানে গ্রহণ করলো, তো এই যে জারণ সংখ্যা -2। সেম ঘটনা এই অক্সিজেনে হচ্ছে। এবার এখানে আসো, এই দুইটা অক্সিজেনের বেলায় আসো, এখানে এই ডট ইলেকট্রনটা হচ্ছে ধরো হাইড্রোজেনের আর এই ক্রস ইলেকট্রনটা ধরো অক্সিজেনের, এটা তো অক্সিজেনেরই। তাহলে আমরা বলবো টেকনিক্যালি অক্সিজেন হচ্ছে হাইড্রোজেনের এই ইলেকট্রনটা হচ্ছে নিজের দিকে টান দিয়েছে, তো এদিক থেকে সালফারের একটা ইলেকট্রনকেও টান দিল আর এদিক থেকে হচ্ছে হাইড্রোজেন একটা ইলেকট্রনকে টান দিল, তার মানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2। সেম ঘটনাটা এখানেও ঘটছে। আর হাইড্রোজেন বলবে না না আমার থেকে ইলেকট্রন টান দেয়নি, আমি হচ্ছে অক্সিজেনকে ইলেকট্রন দান করে দিয়েছি, তাহলে কি হবে? +1 +1। এই যে গাঠনিক সংকেতের মধ্যে বা আমরা যখন স্ট্রাকচারাল ফর্মুলা নিয়ে একটু বুঝি তখন হচ্ছে গিয়ে এই যে এত সুন্দর একটা গল্প দেখা যায়। হ্যাঁ, এখানে একটা রাজত্ব দেখা যায়, এখানে একটা শক্তির একটা প্রদর্শন দেখা যায়, যে যার শক্তি বেশি সে অবশ্যই রাজ্য জিতে নিয়ে চলে যাবে। এটাই তো প্রকৃতিতে, তো এটাই তো হাজার বছর ধরে হয়ে আসতেছে। এখন আমরা সিভিলাইজড হয়েছি বলে আমরা এটা দেখি না, মানে এখনকার ঝগড়া এখনকার যুদ্ধগুলো হচ্ছে অনেকটা কি মানে অস্ত্র নির্ভর, কিন্তু আগেরকার যুদ্ধ ওগুলো তো ছিল আসলে দেহের শক্তির উপর ডিপেন্ড করতো। তো এখানে একটা শক্তি প্রদর্শন সংক্রান্ত ঘটনা দেখা যায়। আর এটাকেই না তোমরা হচ্ছে আগে এভাবে করতে যে এখানে সালফারের অক্সিডেশন নাম্বার বের করা লাগবে, তো আমরা সালফারের অক্সিডেশন নাম্বার x ধরতাম। একটা হাইড্রোজেন পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে +1, দুইটা হাইড্রোজেন পরমাণুর জন্য তাইলে মোট জারণ সংখ্যা হবে +1 × 2। আচ্ছা সালফার পরমাণু একটাই আছে এই জন্য এক্সকে কিছু দিয়ে গুণ করলাম না, প্লাস একটা অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা -2, 4টা অক্সিজেন পরমাণুর মোট জারণ সংখ্যা হবে হচ্ছে গিয়ে এটা, চাইলে এখানে একটা ব্র্যাকেট ইউজ করতেই পারো। আর মোট জারণ সংখ্যার সমষ্টি কত? 0। বা মোট ইলেকট্রনের মানে ব্যাপারটা এরকম না যে মোট জারণ সংখ্যার সমষ্টি 0, মূলত হচ্ছে এরকম বলা উচিত মোট ইলেকট্রনের লেনদেন হচ্ছে 0। এই ব্যাপারটা বুঝাই। ধরো এটা হচ্ছে একটা কমিউনিটি, এই ব্যাপারটা বুঝাই, এটা একটা কমিউনিটি, এটা একটা পরিবার। সেই পরিবারে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 7জন মেম্বার আছে, বুঝো? বা তোমরা তোমাদের ফ্যামিলির মধ্যেই কাউকে চিন্তা করো যে এটা একটা ফ্যামিলি, এবং এই ফ্যামিলির মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করছে অক্সিজেন, আর এই হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করছে, তাহলে 2টা। আর সালফার 6টি ইলেকট্রন দান করছে, তার মানে 6 আর 2-এ 8টা ইলেকট্রন, ওরা 3 জন মিলে 8টা ইলেকট্রন দান করছে। আর 4টা অক্সিজেন 2টা করে মোট 8টা ইলেকট্রন গ্রহণ করছে। তো দেখো এই ফ্যামিলির মধ্যেই কিন্তু কি ইলেকট্রনের দান আর গ্রহণ ঘটেছে, ইলেকট্রনের যে লেনদেনটা এটা এখানেই সীমাবদ্ধ। ব্যাপারটা তো এটাই। যদি এখন কেউ উপর থেকে দেখে বলে যে এখানে মানে ইলেকট্রনের যে লেনদেন এটা কি বাহিরে গিয়েছে, মানে এখান থেকে কোনো ইলেকট্রন কি বাহিরে গিয়েছে বা বাহির থেকে কোনো ইলেকট্রন কি এখানে এসেছে? না, আসেনি। বরং ওরা ওদের যার যার কাছে ইলেকট্রন যা ছিল হয়তো সেগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু ওদের কাছে যে ইলেকট্রনের যে পরিমাণ ওটা কিন্তু চেঞ্জ হয় নাই। মানে ব্যাপারটা হচ্ছে মূলত এইটা আমরা বলে দিচ্ছি আর কি ইজিলি, যে একটা যৌগের মধ্যে যে পরমাণুগুলো আছে ওই পরমাণুগুলোর মোট জারণ সংখ্যার যোগফল হচ্ছে 0। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম এসেছে ইলেকট্রনের লেনদেন কি আগে যা ছিল তাই হচ্ছে, জাস্ট ডিস্ট্রিবিউশন হয়েছে। আচ্ছা, তাহলে এবার এই হিসাবটাই তোমরা হচ্ছে করতে, এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে +x, এখানে হচ্ছে -8 = 0, বা হচ্ছে x - 6 = 0, বা হচ্ছে x = এই যে অনেকে এখানে ওই যে ছোটবেলায় ম্যাথ বা বীজগণিত করার সময় আমরা তো জাস্ট এরকমই 6 রেখে দিতাম, কিন্তু ভুললে হবে না, আমরা কিন্তু এখন জারণ সংখ্যা পড়ছি। আর যেখানে কোনো চিহ্ন নাই জারণ সংখ্যাতে কিন্তু বলছে সেখানে চিহ্ন আছে, আর সেটা হচ্ছে প্লাস। আর এই প্লাসটা বোঝাচ্ছে ইলেকট্রন দান করা হয়েছে কয়টি? 6টি। আর কে দান করেছে? সালফার। বোঝা গেল? এই যে এই জিনিসটাই হচ্ছে আমরা বারবার করে আসতাম, এবং এটাকেই ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ বলতে। এবং এখানে আসলে কিচ্ছু নাই, তুমি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 জানো, অক্সিজেনের জারণ সংখ্যা -2 জানো বলেই এই ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে এগিয়ে সালফারের জারণ সংখ্যাটা বের করে ফেলেছো। এখানে কোনো মজা নাই, এখানে কোনো গল্প নাই, গল্প হচ্ছে গাঠনিক সংকেতে। আর এই কাজটাই তোমরা আরো অনেকভাবে করতে পারো, সেটা হচ্ছে এইটাই আমরা হচ্ছে বড় ক্লাসে উঠে হচ্ছে করি।
বড় ক্লাসে উঠে করি, এই যে এভাবে। আমরা অনেক সময় না ম্যাথমেটিক্যালিও আগাই না, আমরা একদম এভাবেই লিখে দিই। সেটা কীরকম? সেটা হচ্ছে একদম সরাসরি যেরকম দেখাই এরকম, এবং এটা হচ্ছে আমরা অনেক পছন্দ করি। সেটা হচ্ছে মনে মনে এইভাবে হিসাব করো, একটা হাইড্রোজেন পরমাণু জারণ সংখ্যা +1, তাহলে দুইটা হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে হচ্ছে +2। একটা অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা -2, তাহলে 4টা অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা কী হবে? মনে মনে গুণ করো, -8। এবার এখানেই হিসাব করে ফেলো না যে সালফারের জারণ সংখ্যা কত হলে জিনিসটা 0 হবে। যত চিন্তা করে দেখো এটা +6 হবে। এই যে আমরা হচ্ছে ডিরেক্টলি করে দিই, বা বিভিন্ন MCQর জন্য দ্রুত করতে গিয়ে না আমরা ওই +x ধরে 3-4 লাইন ক্যালকুলেশন না করে না এভাবেও সরাসরি করে ফেলি। এবং যদি মনে মনে তাকাও জিনিসটা এটাই ছিল, তবে আমাদের ক্যালকুলেশনে একটা লাইন এরকম ছিল +2, এই যে এই জিনিসটাই ছিল হচ্ছে +x -8, আর এই পাশে ছিল =0। মানে বিশ্বাস না হলে দেখো যে আমরা যে ম্যাথটা করেছি, ওই যে ওই ম্যাথের লাস্ট লাইনটা এই যে এটাই ছিল। এই যে দেখো আমি এই লাইনটার কথাই বলছি, এই যে এই লাইনটাই বলছি, ওই যে হাইড্রোজেন +2, সালফারের জারণ সংখ্যাটা +x ধরছি, আর অক্সিজেনটা হচ্ছে -8 =0। এই যে জিনিসটা, এই যে লাইনটা, এই ঘটনাটাই কিন্তু দেখো সংকেতের মধ্যে ঘটেছে। এই ঘটনাটাই কিন্তু দেখো সংকেতের মধ্যে ঘটেছে। এই যে দেখো +2 +6 -8 = 0। বুঝছো? এটাই তো হয়েছে। মানে এইটাই হচ্ছে মজা, যখন কোনো কিছু নিয়ে অনেক ভাববা তখন তুমি বিভিন্ন ঘটনাকে কানেক্ট করতে পারবা। সংকেতের সাথে গাঠনিক সংকেতকে কানেক্ট করতে পারছো, সংকেতের সাথে ওই ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচকে হচ্ছে কি করতে পারছো, কানেক্ট করতে পারছো। তো এই জন্যই তো হচ্ছে আমি আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে অনেকগুলো কি হবে, ভুল ধারণা ভাঙবে। ঠিক আছে? তো আজকে আরও কতগুলো জিনিস নিয়ে কথা বলা প্রয়োজন। সেটা কি? সেটা হচ্ছে মৌলের যোজনী, তারপর কি আমাদের যে আয়ন বা যে রেডিক্যাল যৌগমূলক এদের চার্জ, আর হচ্ছে কি যৌগ বা অণুতে কোনো মৌলের পরমাণুর জারণ সংখ্যা। এই তিনটা জিনিস ডিফারেন্ট, তবে এদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে, এবং এগুলোই হচ্ছে পরবর্তী ভিডিওতে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।